সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লিগ্যাল আপডেটস বাই এম সেলিম প্রোগ্রাম থেকে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, ডিরেক্টর উইল্ড অ্যান্ড লিগ্যাল সলিসিটার্স আছি এই অনুষ্ঠান নিয়ে পুরো 90 মিনিট আপনাদের সাথে। এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শনিবার বিকেল 5টায় এনটিভির লন্ডন স্টুডিও থেকে। এটি লাইভ সম্প্রচারিত হয়। এছাড়া এটি ফেসবুক লাইভে প্রচারিত হয়, ইউটিউবে আপলোড করা থাকে, এছাড়া বিভিন্ন সোর্সে অনলাইনেও দেখা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যদিও, কিন্তু টিভিতে তো জানানো হয় নাই, এর আগে জানাতে পারি নাই। সেটা হচ্ছে এই যে আজকে আমার এই অনুষ্ঠানে দ্বিতীয় সেগমেন্টে একজন ডিস্টিংগুইশ গেস্ট জয়েন করবেন, একজন স্বনামধন্য ব্যারিস্টার মাইকেল ভিক্স। উনি অনলাইনে আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ। এবং যারা ইমিগ্রেশন ল সম্পর্কে খোঁজখবর রাখেন, যারা ইমিগ্রেশন ল স্পেশালি প্র্যাকটিস করেন, এছাড়া অনেক যারা আমাদের কমিউনিটিতে ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন সময় বিভিন্ন কেসের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হয়েছিল, তারা খুব ভালোভাবে জানেন মাইকেল ভিক্স একজন অত্যন্ত স্বনামধন্য, অত্যন্ত সুপরিচিত একজন ব্যারিস্টার। এবং ওনাকে আজকে আমি অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর পিছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে গত প্রায় সপ্তাহ দুয়েক আগে পরপর দুটি কেস ল এসছে। সেই কেস ল একটির নাম হচ্ছে হক অ্যান্ড আদার্স, যেটা কোর্ট অফ আপিলের জাজমেন্ট, আর আরেকটা কেস ল এসছে পাঠান, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এই দুটো কেসের সাথে উনি নিজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। উনি ওয়ান অফ দ্য অ্যাপিলেন্টস, যেটা হক অ্যান্ড আদার্সের মধ্যে ওয়ান অফ দ্য অ্যাপিলেন্টসকে উনি রিপ্রেজেন্ট করেন, উনি কাউন্সিল হিসাবে ছিলেন। আর যে পাঠান কেস, সেটা তো একজন মানে সিঙ্গেল পার্সনের অ্যাপিল ছিল, এবং সেটাতে উনি এককভাবে সেই কেসটা অ্যাপিলেন্টের জন্য কোর্টে রিপ্রেজেন্ট করেন। এবং এই কেসগুলোর সাথে উনি আগে থেকেও জড়িত ছিলেন। পাঠান কেসের সাথে উনি কোর্ট অফ আপিল স্টেজ থেকেই জড়িত। তো এই কেসগুলোতে বেশ কিছু সিগনিফিক্যান্ট পরিবর্তন এসছে, যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের অনেক মাইগ্রেন্টদের জন্য, যাদের অতীতে বিভিন্ন ধরনের রিফিউজাল হয়েছে, স্পেশালি 10 বছরের লফুল লিভে যাদের গ্যাপ ছিল বা আছে তাদের জন্য, এবং হচ্ছে টায়ার 2 এর বেসিসে যারা অতীতে অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু তাদের স্পন্সর লাইসেন্স চলে যাওয়া অথবা তাদের কজকে স্পন্সর উইথড্র করে নেওয়ার কারণে তাদের ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল, বা এখনও ভবিষ্যতে তাদের এরকম হতে পারে। এইগুলোর জন্য এই দুটো কেস ল অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি তাকে আমার দীর্ঘদিনের বন্ধু, এবং আমরা একসাথে আমি তাকে ইনস্ট্রাক্ট করি মাঝে মাঝে। এবং উনি যেহেতু এই মাইগ্রেন্টদের জন্য ওনার টোটাল ক্যারিয়ার উনি এই মাইগ্রেন্টদের জন্যই কাজ করে গিয়েছেন। মাইগ্রেন্টদের জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে অবভিয়াসলি সমস্ত কিছুর মালিক আল্লাহ, এবং আল্লাহই মানুষকে সফলতা দেয়, ব্যর্থতা দেয়, আল্লাহ ভালো জানেন কেন দেন। তো ওনার হাত ধরে অনেক মানুষ সফল হয়েছে। ওনার হাত ধরে হাজার হাজার মাইগ্রেন্ট তাদের বড় ধরনের সমস্যা সমাধান হয়েছে, আল্লাহ করেছেন, উনি তাদের হয়ে কাজ করেছেন বিধায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, উনি থাকছেন সেকেন্ড সেগমেন্টে, যেটা প্রায় 5:30টার দিকে শুরু হয়। এখন আমি প্রথম সেগমেন্টে আছি। প্রথম সেগমেন্টে আমি কথা আর বাড়াবো না, আমি জানি অলরেডি অনেক ফোন কলার লাইনে চলে এসছেন, তাই আমি কিছু ফোন নেওয়া শুরু করে দিব। তো এখন কে আছেন লাইনে প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আমি জানতে চাইতেছি যে টি ফর্ম যেটা রেজিস্ট্রেশনের জন্য, এটা অ্যাপ্লিকেশনের ডিসিশন আসছে কতদিন লাগবে রাখলে? সরি, কি ফর্মের কথা বললেন? টি ফর্ম ওই যে ইয়ের জন্য বাচ্চাদের ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। জি 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 জি, টি ফর্ম যেটা, এটা রেজিস্ট্রেশনে ডিসিশন, এটা তো দেশ থেকে করা লাগে তাই না দর্শক? জি জি। এটা দীর্ঘ সময় লাগে। এটা যেই বাচ্চাটা ব্রিটিশ বাচ্চা কিন্তু তার জন্ম হয়েছে ইউকের বাইরে, হ্যাঁ, সেই বাচ্চার জন্য যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের কথা আপনি বলেছেন, সেই অ্যাপ্লিকেশনটা দীর্ঘ সময় লাগে। সেই অ্যাপ্লিকেশনটা 8-9 মাস, 7-8 মাস, কখনো কখনো বছরও লেগে যায়। সো এই জিনিসটা হচ্ছে যে এরকম সময় লাগে। কখনো কখনো তারা ইন্টারভিউ নেয় বাবা বা মাকে, অথবা দুইজনকেই এখান থেকে নেয়, দেশ থেকে নেয়। কখনো তারা বলে ডিএনএ টেস্ট করাতে, এরকম করে করে কারো দেখা গেছে 1 বছরের উপরেও লেগে যায়। সো অ্যাপ্রক্সিমেট 7-8-9 মাস লাগে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন, কখনো কখনো বেশিও লাগে। তো এই হচ্ছে আপনার প্রশ্নের আনসার। আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। প্রিয় দর্শক, আমি শুধু এইটুকুই বলি যে আজকের অনুষ্ঠানে যেহেতু সেকেন্ড সেগমেন্টে
সেকেন্ড সেগমেন্টে মাইকেল বিক্স থাকবে। সেই সেগমেন্টে আমার পক্ষে ফোন কল নেওয়া সম্ভব হবে না। আমি পুরো সেগমেন্ট জুড়ে শুধুমাত্র তার সাথে আলোচনা করব। তার সাথে যে আলোচনাগুলো করব সেই আলোচনার আবার শেষের দিকে আমি বাংলায় সেগুলো কিছু র্যাপ আপ করব। সেগুলো আমি আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি একটা সারাংশ তুলে ধরবো যে সে কি কি আমার সাথে তার কি কথোপকথন হলো। এটা তো ইংলিশে সবাই শুনতেও পারবেন। তারপরেও অনেকের সুবিধার্থে আমি বাংলায় সেটা একটা মানে ব্রিফ একটা আমি দিয়ে দিব। সেটা এখন যারা কলে আছেন এবং যারা সেকেন্ড সেগমেন্টে কল করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি। সুপ্রিয় দর্শক, আমি আবার কল নেওয়াতে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন। ওয়ালাইকুম। জি ভাই, আপনি মনে মিস করছেন টি ফর্ম যেটা ইউকে থেকে করা হয়, বাচ্চা জন্ম হইলে ইউকে তে 10 ইয়ার্স হইলে। না, সেটা MN1 দর্শক। হ্যাঁ, না, টি ফর্ম যদি বাচ্চা এখানে থাকে ধরেন 10 ইয়ার্স হওয়ার পরে টি ফর্মটা অ্যাপ্লিকেশন করে। আমি আপনার সাথে দ্বিমত কোনো করছি। বাচ্চা যদি এখানে বর্ন হয় 10 বছর হয়, তার ফর্ম টি ফর্ম অ্যাপ্লিকেশন করতে হয় না? এটা বলতেছি কত দর্শক, যদি আপনার এই ধারণা থাকে তাহলে উইথ ডিউ রেসপেক্ট এটা ভুল ধারণা। হ্যাঁ, MN1 ফর্ম, যেই বাচ্চা এখানে 10 বছর নিজে এই দেশে জন্ম নিয়ে 10 বছর পূর্ণ করলো, তারপর ব্রিটিশ সিটিজেনশিপের রেজিস্ট্রেশন করতে হয়, তার ফর্মের নাম হচ্ছে MN1। হ্যাঁ, এবং এই ক্যাটাগরির এই অ্যাপ্লিকেশনে সময় লাগে 2-2.5 মাস, কখনো 3 মাস এরকম লাগে। ঠিক আছে দর্শক? তো ফর্মটা আপনি আমি ফ্যাক্টটা বুঝতে পেরেছি। আপনি ফর্ম যেটা প্রথমে রেফার করেছিলেন, জানি না আপনি কোথাও থেকে শুনেছেন কিনা, আমি আপনাকে কনফার্ম করছি ফর্মের নাম হচ্ছে MN1, সেটার নাম হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ, আমি এটা জেনে বলছি এবং আমি এটা আল্লাহর রহমতে অনেক করেছি। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আপনার এই সিনারিওতে যদি হয় তাহলে মূল যে উত্তরটা আপনি জানতে চেয়েছেন যে কত সময় লাগে, এটা 2-2.5 থেকে 3 মাস পর্যন্ত লাগে ইউজুয়ালি। ঠিক আছে, তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো হ্যালো, আমরা দর্শককে হারিয়ে ফেলেছি। আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আমার মনে হচ্ছে কি ফোন লাইনে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, আমি কোনো শুনতে পাচ্ছি না। তো দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা আমি বলে নেই, যেটা প্রত্যেক অনুষ্ঠানের শুরুতেই আমি বলি। সেটা হচ্ছে এই যে আমি তো ফোন লাইনে আপনি যে তথ্য দেন সেটার বেসিসে আমি একটা আনসার দেই, কিন্তু আপনার কোনো ডকুমেন্টারি এভিডেন্স আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি কোনো ডকুমেন্টারি এভিডেন্স আমি দেখতে পাচ্ছি না। আমি আপনার প্রিভিয়াস লিগ্যাল হিস্ট্রি সম্পর্কে বিশদভাবে জানতে পারছি না। সেই জন্য আমি যেই অ্যাডভাইসটা দেই, আমি সবসময় বলি যে এটা একটা জেনারেল গাইডলাইন মাত্র। কেন? আমি তো আপনার প্রপার সব ডকুমেন্টস দেখে আনসার দিতে পারছি না। ডকুমেন্টস দেখে আনসার দিলে হবে স্পেসিফিক আনসার, স্পেসিফিক গাইডলাইন, স্পেসিফিক অ্যাডভাইস। যেহেতু আমি ডকুমেন্টস দেখতে পাচ্ছি না, আমি একটা জেনারেল গাইডলাইন দিই, যাতে যদি কোনো কমপ্লেক্স ম্যাটার থাকে চাইলে আপনারা একটা ভালো সলিসিটার বা ব্যারিস্টার শরণাপন্ন হয়ে একটা প্রপার আনসার নিতে পারেন। কিন্তু এই অনুষ্ঠানে থেকে এবং সেই সাথে টিভি থেকে অন্যান্য অনুষ্ঠানে যা যা আনসারগুলো আপনারা পেয়ে থাকেন, এটা আপনাকে একটা জেনারেল গাইডলাইন দিবে, একটা আপনাকে দিক নির্দেশনা দিবে যে আপনি এই কি কি পদক্ষেপ নিতে পারেন এই ধরনের সিনারিওতে যদি আপনি থাকেন। তো আমি কন্ট্রোল কাছে জানতে চাচ্ছি যে আমাদের ফোন লাইন কি ওকে আছে কিনা। কোন ওই সময় আমি দেখছিলাম যে ডিস্টার্ব হচ্ছিল, তো আমি চলে যাই এখন আবার ফোন লাইনে। আমি জানতে পারলাম ঠিক আছে। এখন কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, জি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতাম আপনারে, আমার একটা কি স্পাউস বিচার সম্বন্ধে, ওটা আপনারা জি বলুন। জি তো আমার এক ছেলে লাগিয়ে কি আমি 2 বছর আগে করছিলাম অ্যাপ্লাই, বুঝছেন নি? ভগবান ছেলে ভগবান লাগি বাংলাদেশ থাকি। জি জি, তো কি 9 মাস পরে তান্ডে আপিলে দিলাইছে তারা। জি, 9 মাস অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল। অক্টোবরে তারা আপিল, তো অক্টোবরের এন্ডে আমরা কি আপিল না করে রিডিউস করছিলাম এখন সলিসিটারের মারফতে। সরি, কি করেছিলেন? যে রিডিউস করে তারা আপিল না কি একটা, আপনি তো বুঝরা রিডিউস কিটা রিডিউস করেছিল না? রিডিউস বলে কোনো শব্দ নাই। আপিলের আউটকাম কি এসেছে? আপিলের হিয়ারিং হয়েছিল? জি না, এখনো হেয়ারিং হয়েছে না, এখনো কোনো জানাইছেন না তারা। আমরা আপিল করছি না। আপিল আর একটা জিনিস কিটা হয় তারা রিডিউস মনে হয় কি, একটা হচ্ছে রিফিউজ, যেটা আপনাকে দেশে করেছে আপনার ছেলের বউকে। এরপরে এটা কি রিকনসিডারের জন্য ওরা বলছে যে আপিলটা যখন আপনি করেছেন একটা স্টেজে হয় গিয়ে কি আপিলটা এখান থেকে যায়
আপনার মূল যে যেখানে ডিসিশন হয়েছে আমরা সেখানে আপিল করছি না, এখন সলিসিটার মারফতে আপিল না করে আরো একটা চান্স তারা কিটা দিছিলা কি, যদি আমরা তারে যে তিনটা জিনিস লাগে তারা আমরা ক্যান্সেল করছেন দিছা, ওই তিনটা জিনিস যদি আমরা সংশোধন করে দিলাই যে তারা আমরা 3 মাসের ভিতরে জানাই লিগা, তো ওটা আমরা করছিলাম। এটা একটা আছে যে ওরা রিকনসিডারেশনের জন্য দেয়। আমি পুরোটা যদি আপনাকে বলি কিরকম হয়, যে লিগ্যাল যেই মানে রেমিডিগুলো আছে একটা অ্যাপ্লিকেন্টের, যদি তারটা রিফিউজ হয় স্পাউস ভিসা দেশ থেকে অ্যাপ্লিকেশন করা, তার রাইট টু আপিল আছে। অলমোস্ট সব ক্ষেত্রেই থাকে রাইট টু আপিল এই ধরনের অ্যাপ্লিকেশনে। রাইট টু আপিল থাকলে সে যদি মনে করে যে এটাকে সে চায় যে রিভিউ করানোর জন্য প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে আপিল করতে হবে। আপিল করলে একটা স্টেজে কয়েক মাসের মধ্যে এটা আবার যে মূল যেখান থেকে ডিসিশন হয়েছে সেখানে যায়, সেখানে এন্ট্রি ক্লিয়ারেন্স ম্যানেজার তখন আবার সবকিছু চেক করে। প্রথম আপিল করাকালীন সময়ে গ্রাউন্ডস অফ অ্যাপিলটাই এরকম দিতে হয় যে আমি নতুন করে নতুন এভিডেন্স এগুলো দিচ্ছি, আমি চাচ্ছি যে তুমি এটা কনসিডারেশনে নিয়ে রিভিউ করে তুমি সবার টাইম সেভ করার জন্য তোমার ডিসিশন রিকনসিডার করো এবং ডিসিশন পজিটিভ দিয়ে দাও। যদি তুমি এটা অ্যাকসেপ্ট না করো তাহলে এই ম্যাটারটা প্রসিড করো ইয়ের জন্য, কোর্ট হিয়ারিং এর জন্য। তো আপনাদের সেটাই হয়েছে। তো সেটা যখন হয় এন্ট্রি ক্লিয়ারেন্স ম্যানেজার যখন এটা রিভিউ করেন, এর আগে ডিসিশন দেয় এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার, তার উপরে যারা আছে একজন ম্যানেজার থাকে, তার উপরে ম্যানেজার এটা রিভিউ করে। রিভিউ করে ম্যানেজার যদি মনে করে যে এই কেসটা কোর্টে আর যাওয়া প্রয়োজন নাই, এই কেসটা আমরা এখন আবার রিকনসিডার করে একটা ডিসিশন দিতে পারবো, সেক্ষেত্রে সচরাচর তারা বলে এটা আমরা 3 মাসের ভিতরে নতুন একটা ডিসিশন দিব। এবং যখন তারা সময় হয় তখন তারা যে মূল অ্যাপ্লিকেন্ট দেশে তার সাথে আবার কন্টাক্ট করে বলে যে পাসপোর্টটা আপনি জমা দেন। পাসপোর্টটা তখন জমা দেওয়া লাগে এবং অনেক সময় দেখা যায় যে বাই দিস টাইম আপনার যেই ওই টিবি টেস্টটা দেয়া হয়েছিল সেই টেস্টটা ততদিনে হয়তো ইনভ্যালিড হয়ে যায়। কারণ হচ্ছে টিবি টেস্টের ভ্যালিডেশন থাকে 6 মাসের বেশি হয়ে যায় এতগুলো জিনিস করতে করতে। এমনকি আপনি কিন্তু শুরুতেই বলেছেন যে তারা ডিসিশনই দিয়েছে 9 মাস পরে, তো টিবি টেস্টের যে তারা তো 9 মাস পরে না আমরা ডিসিশন দিছেন, এরপরে আমরা যখন এটা করছিলাম অ্যাপ্লাই আপিল, তো তারা তো এখন পর্যন্ত এখন 11 মাসে পড়ে গেছে, এখন পর্যন্ত আমরা এসনো কিচ্ছু জানাই না, আমরা ওয়েটিং আছি না। 11 মাস আপনি বলছেন সেই শুরু থেকে যখন প্রথম অ্যাপ্লিকেশন করা হয়, কিন্তু এখন সর্বশেষ রিভিউ করার পরের 3 মাস এখনো হয় নাই। জি না 9 মাস 11 মাস হয়ে গেছে। কি রিভিউ এর জন্য তারা এগ্রি করেছে তারপরেও 11 মাস হয়ে গেছে, এটা আপনি বলছেন? লাস্ট অক্টোবরে আমরা এটা করছিলাম, ও আর অক্টোবর বা নভেম্বর আসছে। আপনি আমাকে সরাসরি একটা প্রশ্নের উত্তর দেন। আপনারা বাংলাদেশে ভিএফএস অফিসে কবে জমা দিয়েছেন? কবে? লাস্ট অক্টোবরে। ডিসিশন হয়েছে কবে? অক্টোবর না, এর আগের অক্টোবর, 2018 এর অক্টোবর। জি এটা 19 জানি না 20, ও যে অক্টোবর লাস্ট মান্থ অক্টোবর গেল না নি, এটা হলো অক্টোবর 2020 একটা। তার আগে আপনারা মূল অ্যাপ্লিকেশন অক্টোবর এর আগের অক্টোবর দিছিলাম 19 এর মনে হয়, 19 এর অক্টোবর। তারপর একটা ডিসিশন দিয়েছে। ডিসিশন কবে দিয়েছে দর্শক? জি ডিসিশন কবে দিয়েছিল? প্রথম ডিসিশন যে রিফিউজ করে ডিসিশন দিয়েছিল এটা ওইয়া দিছিল অক্টোবরের পয়লা মনে হয় দিছিলা, বুঝছেন নি? আমরা তো 27 এর ভিতরে মনে হয় করা লাগে আপিল, তো এর ভিতরে আমরা আমার সম্ভব হয় অক্টোবর ইয়া নভেম্বরের পয়লা আমরা সার্চি অ্যাপ্লিকেশন। ওকে, এটা আপিল। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন যে রিকনসিডার থেকে কিন্তু 11 মাস না, মূল অ্যাপ্লিকেশন থেকে 11 মাস। আপনার কথা আমি বুঝতে পেরেছি। না মূল অ্যাপ্লিকেশনটা কি 9 মাস হইছিল লাস্ট অক্টোবর, অক্টোবর ও যে অক্টোবর গেল এটা আপনার লাস্ট অক্টোবর, তো অক্টোবরের এন্ড কি আনাইলে নভেম্বরের পয়লা আমরা করছিলাম আপিল, ও অক্টোবর হয়ে গেছে 1 বছর, ও লাস্ট মান্থ অক্টোবর গেল 1 বছর হয়ে গেছে আপিল করছি। আপনি আমাকে আরেকটা উত্তর দেন যে রিকনসিডারেশন করবে এই কথা তারা বলেছিল কবে? অক্টোবর। সবই অক্টোবরে, মানে কোন অক্টোবরে দর্শক? আচ্ছা ওনে তো নভেম্বর নানি, লাস্ট মান্থ অক্টোবর গেল নানি, জি এর আগের বছরের যে অক্টোবর আছিল। আচ্ছা দর্শক, একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনি বলছেন অ্যাপ্লিকেশনও করেছেন অক্টোবরে, ডিসিশন হয়েছে অক্টোবরে, আপিলও করেছেন অক্টোবরে, রিকনসিডারেশনও ওরা অ্যাপ্লিকেশন করছি তো আমরা 18 জি। আচ্ছা ঠিক আছে আমি আর এত ডিটেইলসে যাচ্ছি না দর্শক, আমি আর এত ডিটেইলসে যাচ্ছি না। রিকনসিডারেশন থেকে যদি এরকম লম্বা সময় হয়ে যায়, আপনি তাদেরকে ইমেল করেন। আপনি তাদেরকে ইমেল করে বলতে হবে যে তোমরা তোমাদের ডিসিশন জানিয়েছো যে এই সময়ে তোমরা
ডিসিশন এত দিনের ভিতরে রিকনসিডার করবে। হাউএভার এখন এত দিন হয়ে গিয়েছে, এখনো আমাদেরকে তোমরা রিকনসিডারেশনের কোনো আউটকাম জানাও নাই, অথবা আমাদেরকে পাসপোর্ট জমা দেওয়া বা কোনো কিছু নেক্সট স্টেপ নেওয়ারও কোনো কিছু তোমরা এখনো আমাদেরকে জানাও নাই। এটা অনেক লম্বা সময় হয়ে গেছে, কেন ডিলে হচ্ছে ইমিডিয়েটলি তোমরা এটার পরবর্তী পদক্ষেপ নাও, ঠিক আছে? এটা করে আপনি ইমেল করেন। আপনার যেহেতু সলিসিটার আছে, আপনি বললেন সলিসিটার সাহেবের হেল্প নেন, উনি অবভিয়াসলি ওনাকে এই কথাটা বলেন যে ওরা যে বলেছিল এতদিনের ভিতরে রিকনসিডার করবে, ততদিনের সময় তো পার হয়ে গিয়েছে, এখন আমাদের কি কাজ না যে তাদেরকে নক করা, তাদেরকে চেস করা, হোয়াই দে আর টেকিং সো লং টাইম। তো এটা করে আপনি ইমেল করলে দে উইল টেক নেসেসারি অ্যাকশন, দিস ইজ দ্য থিং ইউ ক্যান ডু। সো আমি বলবো যে আপনি ইমেল করেন দেরি না করে। তো আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন দর্শক। তো আমি চলে যাব পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো, আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করছিলাম, তো ওনাদের ইয়েটা রিফিউজ হয়েছে আর কি। পরে আপিল রেট দিছিল, আপিল রেট দেওয়ার পরে আপিল হবে আর কি। তো আমি একটু ওয়ারি করতেছি আপিলে কি জিজ্ঞেস করবে না করবে, এর জন্য কি করতে পারি। আপনার আব্বা আম্মার জন্য কি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছিলেন? এজ এ ডিপেন্ডেন্স হিসেবে। আপনি এখানে কি আপনি আমার ইউ ন্যাশনাল, আপনি ইউরোপিয়ান ন্যাশনাল। তো এটা হচ্ছে যে ফাদার মাদারের জন্য যে অ্যাপ্লিকেশন আপনি করেছেন সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার হিসাবে। আপনি যদি এখানে দু ধরনের অ্যাপ্লিকেশন এখন বলবৎ আছে, একটা হচ্ছে জি স্ট্রেট ফরওয়ার্ড ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশন রেসিডেন্স কার্ডের জন্য, আরেকটা হচ্ছে সেটেলমেন্ট স্কিমের আওতায় অ্যাপ্লিকেশন। না, আমি আমার ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করছি। জি, ডিপেন্ডেন্ট হিসাবে যেটা সেটেলমেন্ট স্কিমেরটাও ডিপেন্ডেন্ট, কিন্তু সেটেলমেন্ট স্কিমেরটার নাম তারা এখন যেভাবে দিয়েছে যে ক্লোজ ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লোজ ফ্যামিলি মেম্বার, সেটা যদি হয় তাহলে হচ্ছে যে এক ধরনের অ্যাপ্লিকেশন, সেটা আপিলের রাইট নাই। যদি সেটেলমেন্ট স্কিমের রুট দিয়ে করেন সেটা আমি আপনাকে বলছি, আর যদি আগেরটা করেন তাহলে আপিলের রাইট আছে। আর আপিলে দেখতে হবে যে কি কারণে রিফিউজ করেছে। ওরা বলছে আমার পে স্লিপ নাকি কম, মানে আপনার ইনকাম কম। পে স্লিপ ইনকাম কম আর পে স্লিপ বলছে কম। ওই যে টাকার স্লিপগুলো দিছিলাম না, টাকার রসিদগুলো, ওটা হচ্ছে রেমিটেন্স স্লিপ, মানে টাকা যে পাঠান আপনি। জি জি জি, মানে আপনার উপরে যে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট সেটা আপনি ভালোভাবে প্রুফ করতে পারেন নাই। এখন সেগুলোই অ্যাড্রেস করতে হবে। আপিলে ওনাদেরকে তো আর হিয়ারিং এ ডাকবে না, কারণ ওনারা তো দেশে বসে আছেন, আপনি এখানে আছেন, আপনাকে কোর্টে যাওয়ার এখন অপশন নাই। এখন হিয়ারিং হয় ভিডিওতে, সেটা হবে। কিন্তু আপনি কি আরেকটা জিনিস জানেন যে সেটেলমেন্ট স্কিমের আওতায় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এই ব্যাপারটা অনেক সহজতর। আমি কি এখন করতে পারবো? এখন করতে পারবেন, ওই আপিল পেন্ডিং থাকা অবস্থায় করতে পারবেন। আপিল ওটা পেন্ডিং আছে, ওটা তো আপনি করেছেন ডাইরেক্ট শুধু ফ্যামিলি মেম্বার রুটে, আর এটা হচ্ছে ক্লোজ ফ্যামিলি মেম্বার, আরেকটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট হিসেবে তারা রুট চালু করেছে। যেহেতু আমি এটা করলে ভাইয়া আমাকে একটু বলেন, এটা করলে কি আমি সাকসেসফুল হতে পারবো 31 ডিসেম্বরের পূর্বে? হ্যাঁ, এটা এখন অ্যাপ্লাই করলে এখনো অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। আপনি দেরি না করে এটা অ্যাপ্লিকেশন করেন, এটাই মানুষের সাকসেস আসতেছে। এটা অনেক আপনার সাথে কন্টাক্ট করা যায় কিভাবে ভাইয়া? আপনি আমাদের কন্ট্রোল প্যানেল আপনাকে নাম্বার দিয়ে দিবে, আপনি একটু লাইনে, বা আপনি আবার যদি ফোনটা কেটে আবার ফোন করেন এবং তাদের কাছে আমার নাম্বার চান, তারা নাম্বার চাইলে দিয়ে দিবে। তো আমি এই সিনারিওতে যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের আপিল ইজ আ লেন্দি প্রসেস, ইট ডিপেন্ডস অন মেনি থিংস। এটা আপিল উইন করবেন কি না করবেন, যদি ফাদার মাদারের এরকম আপিল পেন্ডিং থাকে ওইটা পরে করেন, সেটেলমেন্ট স্কিমের আওতায় ক্লোজ ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাপ্লিকেশন করেন এবং সেটাই সাকসেসের। সেটি অ্যাপ্লিকেশন অনেক ইজিয়ার, অনেক কম তথ্য চায়, অনেক স্ট্রেট ফরওয়ার্ড, এবং সেটাই সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমার অভিজ্ঞতা, আমার অফিস থেকে তো দেখছি অলমোস্ট এভরি অ্যাপ্লিকেশন সাকসেসফুল, এবং এভরি উইক আমরা অ্যাপ্লাই করছি একাধিক অ্যাপ্লিকেশন, সবগুলো ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাচ্ছে। এই সেগমেন্টে আমি পুরো সেগমেন্ট জুড়ে দুটো ইম্পর্টেন্ট রিসেন্ট কেস ল নিয়ে আমি আলোচনা করব তার সাথে। সবাই, আমি জানি যে ব্যারিস্টার মাইকেল বিগস অতীতে কখনো বাঙালি কোনো টিভি চ্যানেলে আসেন নাই, এবং মাইকেল বিগস অনেক উঁচু মানের একজন ব্যারিস্টার, অত্যন্ত সাকসেসফুল একটা ব্যারিস্টার। আমি বা লিগ্যাল অ্যাসপেক্ট এটা বলা হয় যে উনি কোর্টে অনেক এফেক্টিভ। আমরা বলি না যে উনি খুব ভালো, উনি এরকম ওরকম, এই ওয়ার্ডিং ইউজ করা হয় যে খুব ভালো ব্যারিস্টার বা খুব ভালো লয়ার, কোর্টে যা তার অ্যাপেয়ার, সেটাতে আমরা সবাই বলি যে কে কতটা এফেক্টিভ। মিস্টার মাইকেল বিগস হ্যাজ বিন হাইলি এফেক্টিভ, অ্যান্ড উনি অনেক কেস ল, অনেক সিগনিফিক্যান্ট হাজার হাজার মানুষের কেসের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। তো আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আমাদের মাঝে আসার জন্য উনি এগ্রি করেছেন। এবং আমি এখন আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মিস্টার মাইকেল বিগসের সাথে জয়েন হওয়ার জন্য।
Here we go. I think Mr. Michael Biggs is with us now. So good afternoon, Mr. Michael Biggs. Thank you very much for joining us. My pleasure. Thank you. Thanks. We are highly delighted and highly grateful to you that you have agreed to give us your valuable times for us and for the whole community, for the whole Bengali community. It is our, we are highly delighted that you have given us the time during the weekend even. Thanks very much once again for that. Mr. Michael Biggs, what I would like to discuss at first, as you have been involved with many hundreds of reported cases, hundreds of case laws, and if I start discussing with even the important one from the starting of your career, I cannot finish within even 2-3 hours. So what I was thinking that if we could discuss regarding couple of cases which you were involved with recently in last about couple of weeks before, we have got a couple of important judgments, one from Court of Appeal, that is Hawke and others, and the other one is from Supreme Court, that is Pathan. And you were involved in both cases. You presented one of the appellants at Court of Appeal for Hawke and Hawke and others, and the other one, as it is there was only a sole appellant in Pathan, so you were the sole counsel for that case as well. Let's start with Hawke. If I could ask you to give us some brief background of this case, some factual background of the case, how it went to the Court of Appeal, please. Yes, so Hawke and others concerned paragraph 276B of the immigration rules, which confers an entitlement to indefinite leave to remain if a person has been in the UK for a continuous period of 10 years as someone who is in the UK lawfully. And there was a controversy about an aspect of 276B which disregarded periods of overstaying. That's a period of time when the person is in the UK without leave in certain circumstances. And the controversy concerned whether that disregarded period could be counted towards the period of 10 years continuous lawful residence that 276B required. In an upper tribunal case in which I appeared called Junaid Ahmed, it was decided that the disregarded period did not count towards the 10 years continuous lawful residence, although because of the disregard, the fact that someone had overstayed in that period meant that did not mean that their application fell for refusal just for that reason. Then the Court of Appeal in a case called Masum Ahmed endorsed Junaid Ahmed and extended its reasoning to what I would call gaps cases. So those are cases where there's a break in lawful residence in someone's immigration history, but at the end of the break, the person is given leave to remain. So Masum Ahmed extended Junaid Ahmed. And those two cases proved controversial. And in the recent case of Hawke Kabir and others, the Court of Appeal resolved the controversy. So in 3 of the 4 cases that were considered by the court in Hawke Kabir and others, the argument was made that basically Junaid Ahmed and Masum Ahmed were wrongly decided, that properly understood 276B of the immigration rules meant you could rely on a period of overstaying that was said to be disregarded by that rule as counting towards your period of continuous lawful residence. In one of the cases, that argument was not made. The Court of Appeal accepted that the appellants were right to a limited extent, to the extent that Masum Ahmed, the case that extended the reasoning in the Junaid Ahmed case, was wrongly decided. So in bookended periods of overstaying, so in what I've described as gaps cases, then the applicant for indefinite leave to remain could rely on their time in the UK during the period of the gap as a permitted overstayer, as counting towards the requirements for 10 years continuous lawful residence. So that's the positive element in Hawke Kabir and others. But the Court of Appeal didn't go as far as the 3 appellants invited it to, and affirmed the decision of the upper tribunal in Junaid Ahmed. So
in the situation where a person has not quite reached 10 years continuous lawful residence, but applies for indefinite leave to remain as a permitted overstayer. So say they've had an appeal which extended their leave under the statutory scheme, and the appeal concludes. At that point, the applicant would have to overstay for a little while before making an application for indefinite leave to remain. But if by the point that person overstayed, they hadn't accrued the 10 years continuous lawful residence, so that they had to rely on the time spent awaiting a decision on the application for indefinite leave to remain, the Court of Appeal in Hot Kabir and others held that Junaid Ahmed was right to say that you couldn't do that. You couldn't rely on that period of time awaiting a decision on an application, even though you were allowed to stay in the UK as a permitted overstayer to make the application. So Right. in a nutshell, that's what Hot Yeah. Kabir and others held. Right. So it's all about the gaps between the 10 years lawful leave. So as you have mentioned, at almost at the end of your speech, what you have just given to us. So can we conclude that if someone's had a previous gap between the leaves, that would be accepted? I mean, either 14 days if it's after 26th of November 2016, or prior to that, if it's 28 days, then that should be accepted if the gap was between the leaves. But what about the current gap? If I could refer to you paragraph 276b Roman 5, obviously that is the main argument there. The appellant must not be in the UK in breach of immigration laws, except that where paragraph 39E of the rules applies any current period of overstaying. That's the three words which I am actually wanting you to discuss. Any current period of overstaying will be disregarded. Any previous period of overstaying between the periods of leave will also be disregarded, where there are two sub-paragraphs as well. So why, I mean, so it seems from my point of view, obviously you must know better than us, or better than of course me, that why the court has distinguished two separate things, that from this sub-paragraph, what we in general we understand that previous and current both gaps should be disregarded. Why we are not getting remedy for the current overstaying period? Yeah, well, that's a very good question indeed. That's really what the case is all about. Yes. And what the majority of the court held, because one judge, Lord Justice McComb, dissented and would have accepted the arguments that I made and two of the other appellants made, that would lead to the conclusion that Junaid Ahmed was wrong. So you could rely on the period of open-ended overstaying as counting towards your continuous lawful residence. But the majority rejected that approach. And it did so for some quite complicated reasons, but I'll try to distill them down. What it held was that 276b Roman 5, the provision that you've just highlighted, has three elements to it. The first element is an exception, a negative requirement, that the person in question is not in the UK as an overstayer. All right. Right, so that's looking at the time of the application, or maybe the time of the decision on the application. So the requirement in the first part of 276b is that the applicant for indefinite leave to remain is not an overstayer at the time they make their application, or maybe at the time that the application is decided. The second element in 276b(5), according to the majority, is a exception to that first element that applies to that current period of overstaying. It stops you being refused on the basis of the first element. So it's an exception to that negative requirement, and that exception applies where paragraph 39E applies, and before paragraph 39E was in effect, which was the position in the Junaid Ahmed case, the exception was included in 276b(5). But the majority held that there was a further element, element 3, or what it called element C, that covered gaps cases or bookended periods of overstaying. And it thought that that third element, of 276b(5) wasn't really meant to be included in 276b(5), but was meant to be included in an earlier aspect of 276b, 276b Roman 1, paragraph A.
And for that reason, it held that the third element of 276b(5), which concerned gaps cases, could be given a different effect from the second element. So, Right. on the basis of that rather tortuous reasoning, the Court of Appeal held that there could be and was a distinction between open-ended periods of overstaying and book-ended periods of overstaying. Now, I think it's important to note that the Secretary of State wasn't actually arguing that in respective gaps cases, so in respective element C cases, the period of overstaying that 276b(5) recognised in that element could be added towards the period of continuous lawful residence. What the Home Office was actually arguing is that you simply ignore that period so that the 10-year clock, so to speak, does not reset every time you become a permitted overstay, even if you're then granted leave to remain. And then Masum Ahmed held the opposite, which was extremely draconian and harsh. But the Court of Appeal, in my respectful view, didn't seem to appreciate that was the argument presented by the Home Office. It seems to have assumed, or at least held in its reasoning, that element C allowed a person to rely upon the period of permitted overstaying in a book-ended overstaying case, a gaps case, as counting towards the period of continuous lawful residence. And it seems to me that once you adopt that approach, rather than the argument that the Home Office was making, as I've just summarised it, it is very difficult not to extend element C into element B. And it's interesting to note that Lord Justice McComb, who gave the dissenting judgment, basically concluded that illogicality meant that the ordinary reader of 276b would treat the disregard as applying across the board, so to speak, in respect of element B as well as element C, and as meaning that you could rely upon the period of permitted overstaying as counting towards your continuous lawful residence in both cases. So, as I said earlier, Lord Justice McComb, who dissented, would have allowed the appeals. Right. Very briefly, if I ask you that after having this new judgment, who those people would be who can be benefited on it? I mean, obviously, the people who doesn't have current leave, they wouldn't get the benefit. But who would be benefited from this case law? Well, okay, so anyone who would have been refused because of the Masum Ahmed decision in respect of gaps cases, Previous gap, of course. Yeah, previous. So yeah, well, if you're dealing with what the court called open-ended periods of overstaying, there's no gap because you're not being given leave to remain at the end of a period. So a gap applies where you have leave, you're then an overstayer, but within the period permitted for overstaying by the immigration rules, you apply for leave to remain, and then that application is successful, so you're granted leave. That's a gap. But the open-ended overstaying occurs at the end of your period of time in the UK when you're applying for indefinite leave to remain, and so there's no grant of leave to remain after you apply for indefinite leave to remain. That's the open-ended overstaying period. So gaps cases are the obvious beneficiaries of the judgment, and that's very positive. But unfortunately, the Court of Appeal approved the Junaid Ahmed decision, as I've said, so that in respect of open-ended overstaying, as I've just summarised it, on the Court of Appeal's judgment means that you don't meet the requirements of 276b(5) now, or 276b generally. Now, there are two caveats. The first is that at least three of the applicants, the appellants, are seeking permission to appeal to the Supreme Court, and in the light of the strong dissent by Lord Justice McComb, there's a realistic chance that the Supreme Court will grant permission. So can I ask you the final question in this regard, that whether the appellants are going to the Supreme Court or not? I'm not sure whether you can give this information publicly or not. Well, I just have. The three, as far as I understand it, as far as I understand it, three of the appellants applied for permission to appeal to the Court of Appeal. Maybe the fourth one did, but there was a fourth appellant. That's the fourth appellant who didn't argue 276b(5), so I'm not sure whether he did or not, but he might have done. The Court of Appeal refused the applications for permission to appeal very recently,
But certainly it's my understanding that applications for permission to appeal are going to be filed in the Supreme Court. So Sure. we'll have to cross our fingers and hope for a grant of permission by the Supreme Court and ultimately for good results in the Supreme Court if permission is granted. The final caveat, if I may, is that if you go to Lord Justice McComb's judgment, who, as I've said a few times, dissented, so he would have allowed the appeals, Lord Justice McComb held that the policy operated by the Home Office actually supported his position that 276b5 applied positively in open-ended overstaying cases. Yes. And their policy also suggests that. The policy exactly, of the that's, that's the point I'm making. And Lord Justice McComb actually held that the policy went that far and basically said that you could rely on a period of permitted overstaying, even in open-ended overstaying cases, as counting towards your lawful continuous residence. So when you bear that in mind and you recognise, secondly, that the Court of Appeal did not look at the possibility of relying directly on the policy for applications for indefinite leave to remain, there is a glimmer of hope for those who are disappointed by the Court of Appeal's endorsement of the Junaid Ahmed approach, because it remains possible in principle in an appropriate case to argue that the policy maintained by the Home Office helps directly, because it's a principle of public law that policy must be complied with unless there's good reason not to do so. And policy will also be highly relevant in setting the weight or lack of weight of the public interest in a decision in immigration control if that decision is challenged against Article 8. Yes, so thank you. For those reasons, the policy may provide something of a glimmer of light at the end of the tunnel, but it remains to be seen what the courts will make of the policy going forward. Thank you very much, Mr. Biggs, on this case, Hawk. Now, if I move on to the other case law, Patan, I highly congratulate you for the success on that. If you could give us idea once again about Patan, that what was it about and what happened to the court and what remedy you got from there? Sure. Well, just as I did with Hawk Kabir and others, I'll start with the controversial background to the case and the legal history of it. So in 2011, there were two decisions of the upper tribunal which held that a person who was applying for leave to remain as a student in time so that their leave was extended by Section 3C of the Immigration Act was entitled to be told if their sponsor, their educational institution that they were seeking to study at, loses its sponsor license, with the result that the application was wholly undermined and would fail. So it was held in 2011 in two cases in the upper tribunal, a case called Patel and a case called Thakur, that the Home Office was under That's fairness issue, isn't it? Fairness. Exactly. That's exactly right. A duty of common law procedural fairness to notify the applicant for leave as a student that their application had been wholly undermined by the revocation by the Home Office of the sponsor's license. Now, Patan concerned Tier 2 of the points-based system, so not Tier 4 for students. Tier 2 applies for those seeking to work in the UK. But you had similar argument like Patel, Thakur, all those cases, that the fairness is not being implemented here. Exactly right. So the argument started off with an analogy to the Patel line of cases, or Thakur and Patel, because, as you pointed out, there is a real similarity between Tier 2 and Tier 4, and frankly, there doesn't seem to be any good reason why, if you're entitled to notice of a revocation of a sponsor's license in Tier 4, I mean, both are point-based system, both are, I mean, sponsorship is relevant in the applications. Sponsors duty, sponsors certificate or CAS or course which was issued by the sponsor, that is the whether their sponsor license is valid or the CAS or course is withdrawn. Those are the similarities in those cases. Exactly. Both, the key point is that both in respect of Tier 2 and in respect of Tier 4, you need a sponsor who has a sponsor license in order for your application to get off the ground, so that if the sponsor loses its license while your application is pending, your application is doomed to fail, at least on the basis on which it was originally advanced. Okay. So going to the Patan case, I didn't appear for Patan in the upper tribunal or in the Court of Appeal. In the upper tribunal, other lawyers were involved, and they argued that the Patel fairness
principle, if you like, applied equally in Tier 2, and that was the right argument. The upper tribunal, however, held that it was reasonable, Wednesbury reasonable, for the Home Office to adopt a different approach to Tier 2 than it did to Tier 4. And your eagle-eared listeners will appreciate that that's an obvious error, because Wednesbury review is not the appropriate standard if the argument is about procedural fairness. So the cases then went up to the Court of Appeal, and one of the key arguments in the Court of Appeal was that Judge Allen, who reached the conclusions in the upper tribunal, had made a mistake because he'd applied a Wednesbury standard. Now, radically, in my respectful view, the Court of Appeal decided to depart from the earlier understanding of the Court of Appeal and the upper tribunal, that Patel and the underlying principle behind it was based on procedural fairness, and reached the conclusion that the arguments made by the appellants in the Pathan, and there was another case at that stage called Islam, in which I did appear in the Court of Appeal, that their arguments were basically about substantive fairness, or Wednesbury reasonable decision making, rather than about procedural fairness. That, as I say, was a radical departure from the way the Patel cases had been understood previously, because the Court of Appeal had, on every occasion when Patel had come before it, treated the Patel decision, and indeed the Thacker decision, as based on procedural fairness. So the Court of Appeal, having adopted that radical departure of analysis, concluded that it wasn't Wednesbury unreasonable for the Secretary of State to take a different view in respect of Tier 2 cases than it does in respect of Tier 4 cases, and the appeals were dismissed. The appellant then appealed to the Supreme Court, and at that stage I was instructed for the appellant, Mr. Pathan, and the argument in the Supreme Court was essentially that no, the Court of Appeal got it wrong. The argument advanced all along was a classic, or at least a clear argument on fairness, and the Supreme Court agreed. 4 of the judges would have quashed. 4 of the judges accepted that the Secretary of State had acted procedurally unfairly. 4 judges out of 5, right? Yes, and decided to quash the decision. One judge, Lord Briggs, judge of the Supreme Court, held that the Home Office had indeed acted procedurally unfairly to an extent, but he felt in the circumstances that unfairness was not sufficient to justify granting any relief, or perhaps he felt that the unfairness was such that it shouldn't be recognised by the common law. So there was a clear majority, if not unanimity, on the key argument advanced by the appellant, which was that the Home Office was under an obligation to notify him of the devastating fact that the Home Office had revoked the applicant's Tier 2 sponsor licence. There was a further issue identified by the Supreme Court as to what the consequences should be as a matter of the duty of procedural fairness on the Secretary of State. Should it extend simply to preventing the Home Office from undermining the opportunity an applicant would have to do something with the information that the sponsor's licence had been revoked, or should it go further and require the Home Office to give a reasonable opportunity to such a person to take steps to support, to address the difficulty caused to that person by the revocation of the licence. 2 of the judges, in very forceful, if I may respectfully say so, dissenting judgments on this issue, held that there was such a positive duty, that the Home Office was required to give a person a reasonable opportunity to do something about the notice. But 2 of the other judges, in a joint judgment, held that the duty only extended so far as to stop the Home Office from undermining the opportunity that would arise in the circumstances for the applicant to do something with the information that they held the Home Office was required to give him.
it seems as I that say, Lord Briggs dissented on everything. Yeah, according to this judgment, that the Home Office is now required to notify the applicant before they refuse the original application, that look, I mean, your responsor's license is now revoked, or your course has been withdrawn by your responsor, so we are about to refuse you. You take the necessary step or whatever. Is there any way you can tell that what is the Secretary of State's view, that how long the time will be given to the applicant? That's one question. I'll give you two questions together. If you answer those very shortly, we need to go for the break. And the second question is that who would be benefited from this judgment? Right, so let me deal with those in reverse order. So I think many people are going to be benefited by the judgment. The Supreme Court's decision has broad implications in my view, because it held clearly that there was this obligation of what the joint judgment called the obligation of, or what Lord Wilson actually called the obligation of prior notice. So there had to be, a prompt notice, I should say. So there had to be a prompt notification of this important development that undermined the application in the Tier 2 context. That was the revocation of in that context, that was a revocation of the Tier 2 sponsor's license. So that principle can be applied, I think, in many contexts and will have big implications. Can we still claim that? Can we still claim the applicants whose decision has been made, who did not have any remedy before, only one remedy they had to go for admin review when the decision was made? Can we retrieve those cases? Can we make resubmission on those cases? Well, I think that requires some further legal analysis, but that may well be an option going forward, by reference perhaps to another decision that I'm responsible for in part, the Arsan case. In Arsan, it was held that in the human rights context, at least, there is an obligation that may arise to unwind a historic injustice. Right. So we can use Arsan in this regard, and also Khan maybe. Well, I think it's certainly worth thinking about how Arsan works. It's not entirely straightforward because there's not a direct analogy, but I think the principles underpinning Lord Justice Underhill's observations in Arsan about unwinding historic injustice do have real purchase, right. And they may be maybe the right way to look at. And in regards to the notification option, how long time do you reckon that the Home Office is going to give? Well, that's an interesting question, because that comes back to this split in the court about the positive or negative duty. As I say, the majority of the court actually held that there was only a negative obligation on the Home Office. But there is a clear, in my view, majority view that there is at least that negative duty. So what that means is that the Home Office can't stifle a person's ability to make use of the information that the Supreme Court held the Home Office was required to give the person. And in practical terms, that may well mean that the Home Office will have to produce policy giving some opportunity to a person to do something with the notice. But that's going to be a matter for the Home Office policy going forward. Yeah, sure. We will look forward for that. Thank you very much indeed, Mr. Biggs, for taking part in our show. And we thank you from bottom of our heart. Michael Biggs সম্পর্কে যদি বলতে হয়, উনি প্রচুর পরিমাণ মানুষের যারা হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেন্টস, যারা পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেন্টস, যাদের টোয়েকের ম্যাটার, যাদের ওই 3225 HMRCর ট্যাক্স ঠিক মতো দেয় নাই, তাদেরকে পরবর্তীতে ভিসা রিফিউজ করা হয়েছে, এই ধরনের সমস্ত ম্যাটারই উনি অনেক অগ্রগণ্য ছিলেন। এবং এখন এই যে টায়ার 2 এর যাদের রিফিউজ হয় সেটা, এবং 10 বছরের বেসিসে যে মানুষের গ্যাপের জন্য যে মানুষ ভিসা পায় নাই, সেটেলমেন্ট পায় নাই, এই সমস্ত বিভিন্ন কেস, শত শত কেস যেগুলো হচ্ছে মেনে হোম অফিসকে ডিসিশন দিতে হবে, এরকম কেস লয়ের সাথে উনি ইনভলভ ছিলেন। উনি অনেক বড় মাপের ব্যারিস্টার, উনি অক্সফোর্ড গ্রাজুয়েট। উনি যে সময় দিয়েছেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন দ্য বেঙ্গলি টিভি চ্যানেল, আসলে উনি কোনো টিভি চ্যানেলেই তেমন একটা যায় না, তো এই প্রথম আল্লাহর রহমতে আমার অনুরোধে সাড়া দিয়ে আসলেন। তো ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে পারবো না, তবু তাকে আমি আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমি বলেছি যে সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। উনি যেটা বলতে চেয়েছেন আমি 2 মিনিটে এক মিনিট করে 2টা কেস 2 মিনিটে বলবো, সেগুলো আমি আগে কোনো অনুষ্ঠানে 2 সপ্তাহ আগের অনুষ্ঠানে আমি আপডেট হিসেবে দিয়েছিলাম যে প্রথমে যে 10 বছরের বেসিসে যারা অ্যাপ্লিকেশন করে সেটেলমেন্ট, তাদের যদি অতীতে কোনো গ্যাপ থাকে, এখন না, বর্তমানে না, শেষের দিকের গ্যাপ না, একেবারে শেষের দিকের গ্যাপ না, যদি
ধরেন তার কোনো 10 বছরের মধ্যে কোনো একটা ইয়ার 5-এ বা ইয়ার 6-এ বা 7-এ বা কোনো এক সময় তার অল্প একটা গ্যাপ ছিল, এখন যদি 10 বছরের লফুল লিভের কথা ধরতে হয় তাহলে তো হচ্ছে যে যদি গ্যাপ হয়ে যায় তাহলে তো ক্লক উইল স্টার্ট এগেইন, আবার নতুন করে কি কাকে 10 বছর করতে হবে না, ওই মাঝখানের ওই গ্যাপটা ডিপেন্ড করে যে 2016-র 26শে নভেম্বরের আগে যদি হয় 28 দিনের চেয়ে বেশি গ্যাপ ছিল না, 26শে নভেম্বর 2016-র পরে যদি হয় 14 দিনের বেশি গ্যাপ ছিল না, সেটা যদি হয় তারা এইটার রেমেডি নিয়ে এইটার আলোকপাতে যে হক অ্যান্ড আদার্স কেস ল, যেটা মাইকেল ভিক্স ওয়ান অফ দ্য কাউন্সিলস ছিল, সেইটার বেসিসে 10 বছরের অ্যাপ্লিকেশন করে 10 বছরের অ্যাপ্লিকেশন সাকসেসফুল করা সম্ভব। শুধু যেটা সম্ভব না, কোর্ট মানে নাই, সেটা হচ্ছে কারেন্ট ওভার স্টেইং পিরিয়ড, শেষের দিকের বর্তমানের ওভার স্টেইং পিরিয়ডটা কিন্তু মানানো যায় না। কিন্তু এই কেস সুপ্রিম কোর্টেও যাচ্ছে, দেখা যাক ওখানে এই দ্বিতীয় অংশের রেমেডি পাওয়া যায় কিনা। দুই অংশের মধ্যে একটা অংশ জেতা গেছে, আরেকটা অংশ জেতা যায় নাই। তো আর ওই যেটা পাঠান কেসলো, যেটা সে বললেন যে এখন ওই টায়ার টু অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের যদি লাইসেন্স চলে যাওয়ার কারণে রিফিউজ হয় এবং অথবা যদি তাকে তার এমপ্লয়ার কস্টটা উইথড্র করে নেয়, তাকে স্টেট ওয়ে রিফিউজ করতে পারবে না, তাকে হোম অফিসকে নোটিফাই করতে হবে, জানাতে হবে যে দেখো তোমার কিন্তু লাইসেন্স চলে গেছে কিংবা তোমার কস্ট উইথড্র হয়ে গেছে, আমরা তোমাকে রিফিউজ করব। তুমি যদি আদার কোনো রিফিউজ কিন্তু তখনও করে নাই, করার আগের স্টেপ, এটা করার আগে তাকে বলতে হবে, জানাতে হবে তোমার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাচ্ছে, তুমি যদি অন্য কোনো পদক্ষেপ নিতে চাও এই সময়ের মধ্যে নাও। কত সময় দিবে সেটা আবার কোর্ট বলে দেয় নাই, কোর্ট এটা ছেড়ে দিয়েছে হোম অফিসের উপরে, তবে একটা রিজনেবল টাইম দিতে হবে, এইটা হচ্ছে আমাদের সকলের প্রত্যাশা। তো এখন ওই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ইটস আ ভেরি বিগ জাজমেন্ট। তো এই দুইটা ব্যাপারে আলোচনা করলাম। আমি যদি তার অন্যান্য যে সিগনিফিকেন্ট কেস লগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হতো না। তো আমি ভেরি রিসেন্ট 2 সপ্তাহ আগের যেগুলো এখন মানে নতুন আসলো, শুধু সেগুলো নিয়েই আলোকপাত করেছি। এই ব্যাপারটা টোটালটা আমরা আলোচনা করলাম এবং আমি অত্যন্ত সংক্ষেপে মাত্র 2 লাইনে পুরোটা সারাংশটা বললাম। তো আশা করি এখান থেকে অনেক উপকৃত হবেন। তো আমি জানি কলারদেরকে আমি পুরো সেগমেন্টে বসিয়ে রেখেছি, আমি অত্যন্ত দুঃখিত কল নিতে পারি নাই। এখন আমি পুরো সেগমেন্ট জুড়ে কল নিব যতক্ষণ আছি। কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সেলিম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন আপনি আমার কেমন? একটা প্রশ্ন হইল কি, আমি গত মাসে বায়োমেট্রিক দিছি, গত মাসে অক্টোবরের 4 তারিখ, জি, এখনো কোনো রেজাল্ট পাইছি না, কেমন টাইম লাগতে পারে? কি ক্যাটাগরির অ্যাপ্লিকেশন এটা দর্শক? ওটা ওই যে 10 ইয়ার্স রুটে যে আমরা পাইছি, মনে করেন ফ্যামিলি রুটে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, হ্যাঁ 2.5 বছরের পেয়েছিলেন। তো এটা কি 2.5 বছরের একটা আরেকটা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন নাকি 10 বছর শেষ করে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন? না, জাস্ট 2.5 বছর ফার্স্ট এক্সটেনশন আর কি। ওকে দর্শক, এইটা তো একদম গ্যারান্টি দিয়ে বলা যায় না কতদিন লাগবে। এটা এফএলআরএফপি অ্যাপ্লিকেশন EX1 এর আওতায় করা হয় অ্যাপ্লিকেশন। তো এইটা আপনার এক্সপেকটেশন হচ্ছে বায়োমেট্রিক হওয়ার পরে এখন যে খুব বেশি সময় নেয় তা না। হোম অফিসের কেস ওয়ার্কাররা দে হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম হোম থেকে ওয়ার্ক করলেও ডিসিশন কিন্তু খুব চমৎকারভাবে সময় মতো দিচ্ছে, ভালোই দিচ্ছে। শুধু ডিসিশন দেওয়ার পরে বায়োমেট্রিক আসতে এখন সময় নিচ্ছে, 10 দিন 15 দিন 20 দিন লেগে যাচ্ছে বায়োমেট্রিক কার্ডটা আসতে। তো আপনি বায়োমেট্রিক দেওয়ার পরে মাসখানেক হয়েছে, আমি মনে করি এখনো রিজনেবল টাইমের মধ্যে আছেন। আরো কিছুদিন আপনার আমার মনে হয় লাগবে, আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ বা মাসখানেক লাগতে পারে। যদি অন্যান্য সবকিছু ঠিক থাকে এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনার ডিসিশন আসবে। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইউএস সিটিজেন, এই দেশে আসলাম 10 ইয়ার্স হয়ে গেছে আমার। জি। আর আমি সেলফ এমপ্লয়েড। জি। আমার বোনের জামাই আর 2টা মেয়েকে আনতে চাই অ্যাজ এ ডিপেন্ডেন্ট সেটেলমেন্ট স্কিম। আপনার বোনের জামাই আর 2টা তাদের 2জন বাচ্চা? জি। এইটা সমস্যাটা হচ্ছে সেটেলমেন্ট স্কিমের আওতায় ওরা এখন যেটা বলেছে যে ক্লোজ ফ্যামিলি মেম্বারদেরকে স্ট্রেট ওয়ে বিভিন্নভাবে আনা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশন করে আনা যাচ্ছে। কিন্তু এটা হয়ে গেছে গিয়ে কি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। এই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারটা আবার এই ক্লোজ ফ্যামিলি মেম্বারের আওতায় না। তো এটা বোনের জামাই, তাদের বাচ্চা কাচ্চা, এইটা আপনার তারা যদি ফর লং টাইম আপনার উপরে ডিপেন্ডেন্ট থাকে এবং তাদের যদি নিজেদের কাজ করার সামর্থ্য না থাকে, তারা যদি খুবই আর্থিকভাবে অনটনে থাকেন,
হ্যাঁ, এবং আপনি যদি একমাত্র ভরসা হন তাদের, মানে তাদেরকে টাকা পাঠাচ্ছেন দীর্ঘদিন যাবত, তাহলে একটা অ্যাপ্লিকেশন করা যেতে পারে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। বাট এটা সাকসেসফুল হওয়াটা বেশ ডিফিকাল্ট হবে আমার যা মনে হয়। কারণ হচ্ছে যে তারা 4 জন, আপনার এখানে নিশ্চয়ই ফ্যামিলি আছে, আপনার এখানে ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট আছে, আপনার ইনকাম আমি জানি না কেমন, তা সত্ত্বেও আপনি ইনকাম যাই হোক, এই 4 জনকে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার অ্যাপ্লিকেশন, এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন অলওয়েজ হ্যাজ বিন ভেরি ভেরি ডিফিকাল্ট। তা আমি আপনাকে নিরাশ করতে চাচ্ছি না, বাট আপনার যদি এরকম সিনারিও থাকে যে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই খারাপ কিংবা তাদের কাজ করার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, এমনও কেউ কেউ আছে, আমি আপনার ক্ষেত্রে বলছি না, ডিসেবল হতে পারে, কিংবা তার বিজনেস ছিল, বিজনেসে সব মার খেয়ে গেছে। আমার ক্লায়েন্ট ছিল বন্যায়, তার সমস্ত কিছু ভেসে গিয়েছিল, হ্যাঁ, তার খামার ছিল ভেসে গিয়েছিল। আমরা তাকে, সে বলেছিল যে তার এখন আর নতুন করে কিছু করার নাই, তার অনেক ডেপ্থ আছে, তো এখন সে শুধুমাত্র এই ইইউ ন্যাশনালের উপরে ডিপেন্ডেন্ট। অ্যাপ্লিকেশন করা যায় এবং এটা এইভাবে করে সাকসেসফুল হওয়া যায়। এই অ্যাপ্লিকেশনগুলো যদিও অনেক ডিফিকাল্ট, কিন্তু এইভাবে যদি খুব স্ট্রংলি এভিডেন্স থাকে তাহলে আশা আছে কিছু, না হলে আবার আপিল করে দেখা যায় অনেক সময় জেতা যায়। এই হচ্ছে সিনারিও। এটা কিন্তু সরাসরি সেটেলমেন্ট স্কিমের আওতায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ ক্লোজ ফ্যামিলি মেম্বার না এটা। ঠিক আছে দর্শক, জি জি, আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মতিউর রহমান। আমি এটা জিনিস বুঝতে চাইতেছি। সরি, আপনি কি আপনার মতিউর রহমান ভাই, আপনার কি বললেন দ্বিতীয় লাইন? আমার একটা জিনিস বুঝতে চাইতেছি আপনার কাছ থেকে। ও জি, হ্যাঁ বলেন। জি, আমার খালা শাশুড়ি, খালা খুব মতো করে দিচ্ছি। খালা শাশুড়ি কি হচ্ছে বললেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার একটা বাচ্চা আনতাম আসলাম, তাই হলো প্রতিবন্ধী। এখন আমার কাম দেখাইতাম না, আমার স্বামী কাম দেখাইতাম, কাম দেখাইলে ভালো হইব, তাই নাকি আমার আগের বাচ্চা। আর আপনার আগের স্বামী কি এখনো আছেন? মারা গেছেন। ডেথ সার্টিফিকেট দেখাইলে ভালো হইব, আর তার প্রতিবন্ধী কোন ডাক্তার দেখাইলে ভালো হইব? আপনি কি ব্রিটিশ? আপনি আপনার জামাই তো ব্রিটিশ, এখনকার হাজবেন্ড আপনারা ব্রিটিশ তো নাকি? আমরা ব্রিটিশ না, আমরা আইরিশ। আইরিশ? জি। আইরিশ সিটিজেন যদি হন আপনারা, সেটেলমেন্ট, আইরিশদের জন্য সেটেলমেন্ট স্কিম লাগে না তারা বলেছে, কিন্তু চাইলে নেওয়া যায়। সেটেলমেন্ট স্কিমে অ্যাপ্লাই করলে ওরা ওই 16 ডিজিটের নাম্বারটা দিয়ে দেয়। আপনারা কি সেটেলমেন্ট স্কিমের আওতায় অ্যাপ্লাই করে নাম্বারটা নিয়েছেন? জি না, আমরা তো আইরিশ এটা লাগে না, কিন্তু আমি যদি সেটেলমেন্ট স্কিমের আওতায় ফ্যামিলি মেম্বারকে আনতে যাই, যেটা খুব সহজ, সেটা যদি করতে হয় তাহলে হচ্ছে সেটেলমেন্ট স্কিমের আওতায় আইরিশরা লাগে না বলেছে, কিন্তু আইরিশ অ্যাপ্লাই করলে ওরা সেটেলমেন্ট স্কিমের নাম্বার দিয়ে দিচ্ছে। সেটা পাওয়ার পরে যখন আপনি আবার আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন, দ্যাট উইল বি ভেরি ভেরি ইজি। সেটা হচ্ছে ক্লোজ ফ্যামিলি মেম্বার হিসাবে বর্তমানে যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে সেটার আওতায় স্ট্রেট ওয়ে, মানে ভিসা অলমোস্ট গ্যারান্টেড আমি বলতে পারি, যদি আপনার বাচ্চা থাকে। বাচ্চার বয়স কত বলেছেন? বাচ্চার বয়স 20। আপনি জানেন যে ইইউ রেগুলেশনসের আওতায় 21 মানে হচ্ছে চাইল্ড, 21 পর্যন্ত চাইল্ড। তো এখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন এবং মনে রাখবেন 31শে ডিসেম্বর কিন্তু ডেডলাইন। আপনি প্রথমে যেটা করবেন, আপনার নিজের জন্য বা আপনার হাজব্যান্ড দুজনের জন্যই আপনারা ইএ সেটেলমেন্ট স্কিমে অনলাইনে আপনার মোবাইলে অ্যাপ ডাউনলোড করে আপনি করে ফেলতে পারেন যদি চান। করলে এটা 2-3 দিনের ভিতরে ইইউ সেটেলমেন্ট স্কিমের আপনার ওই মানে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আপনাকে আইদার সেটেলমেন্ট অথবা প্রি সেটেলমেন্ট দিবে, ডিপেন্ডিং হাউ লং ইউ হ্যাভ বিন ইন দ্য ইউকে। যদি 5 বছরের বেশি হয়, যদি প্রুফ থাকে, প্রুফ অফ অ্যাড্রেস, তাহলে সেটেলমেন্ট দিয়ে দেওয়া হবে। আর যদি 5 বছরের কম থাকে, প্রুফ না থাকে, তাহলে হচ্ছে আপনার প্রি সেটেলমেন্ট দেওয়া হবে। দুইটার যেটাই আপনি করেন না কেন, বাচ্চাকে আপনি ইমিডিয়েটলি, তারপর ক্লোজ ফ্যামিলি মেম্বার, এই ওয়ার্ডটা মনে রাখেন, এটা ফ্যামিলি, ইইউ ফ্যামিলি রিলেটিভ বা ফ্যামিলি পারমিট এগুলা না, এটাকে বলা হয় ইইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় ক্লোজ ফ্যামিলি মেম্বারের অ্যাপ্লিকেশন। ইটস ভেরি সিম্পল, ছোট্ট অ্যাপ্লিকেশন। এখানে কোনো ডিপেন্ডেন্সি, কোনো কিছু দেখানো লাগে না। আপনি জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করলে ভিসাটা দিয়ে দিবে। ঠিক আছে? আর কোনো হেল্প লাগলে আপনি, যদি আপনার আমার এই কথাটা বুঝতে অসুবিধা যদি মনে করেন, আপনি চাইলে কোনো সলিসিটরের শরণাপন্ন হতে পারেন কিংবা ব্যারিস্টারে যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করে। ঠিক আছে দর্শক? বাট আমি আপনাকে রুট যেটা বললাম, বলেন যে সেটেলমেন্ট স্কিমের আওতায় আপনি কাউকে, যখনই কোনো লয়ারের কাছে যাবেন, বলবেন যে সেটেলমেন্ট স্কিমের আওতায় আমি আমার বাচ্চাকে আনতে চাই। আবার যদি বলেন যে আয়ারল্যান্ডের যাদের, এদের সেটেলমেন্ট স্কিম নেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু নিলে তারা দিচ্ছে, কোনো অসুবিধা নাই। বাধ্যতামূলক অনেক জিনিস আছে, বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও আমরা করি, তো সেটা আমি আপনাকে ভলেন্টারিলি আপনি সেটেলমেন্ট স্কিমের আওতায় অ্যাপ্লাই করে নিয়ে নেন। আইরিশ তো, আয়ারল্যান্ডও তো ইইউ ন্যাশনালের, ইইউ সিটিজেন। ঠিক আছে?
তো আপনি আমার প্রশ্নে জানেন উত্তর কতটুকু বুঝতে পেরেছেন। আপনি একজন সলিসিটরকে গিয়ে বলবেন যে আমি প্রথমে সেটেলমেন্ট স্কিমে অ্যাপ্লাই করব এবং পরবর্তীতে আমার ছেলেকে আনবো। সেখানে আপনি বলেছেন আপনার ছেলে প্রতিবন্ধী, শুনে দুঃখ পেলাম, কিন্তু এখানে ভালো মানে শারীরিকভাবে সুস্থ অথবা প্রতিবন্ধী এইটাতে কোনো মানে ডিসক্রিমিনেশন নাই, কোনো এক্সট্রা বেনিফিট কিংবা লেস বেনিফিট সেটা কিছুই নাই। সো দুইটার যেরকমই থাকুক, যদি 21-এর নিচে থাকে তাহলে স্ট্রেট ওয়ে আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আশা করি আপনার প্রশ্ন উত্তর আমি দিতে পেরেছি যতটুকু সময় আমি দিতে সংক্ষেপে আমি যতটুকু বলতে পারি। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ দর্শক। নেক্সট কলার প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনি টিভি ফলো করছেন, কাইন্ডলি টিভির ভলিউমটা সম্পূর্ণ মিউট করে আমার সাথে কথা বলুন, ফোনে শুধুমাত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে আপনাদের। জি বলুন। আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম। জি। 5 বছরের লেগে আইছো, 2.5 বছরের দিয়েছে, 5 বছরের দুইটা আইছো, তো 2.5 বছর হইছে, 2.5 বছর বাদে আবার 2.5 বছর লেগে অ্যাপ্লাই করছি। জি। তো আমি আর আমার ওয়াইফ দুইজন মিললা আমরা খাম দেখাইছি। জি। তো এখন মনে তো যে লকডাউনের লাগি মানে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই করার পরে লকডাউন লাগে আমার ওয়াইফের খাম দিচ্ছে। জি। এখন যদি আমি পরবর্তীতে খাম না দেখাইতে পারি তো কোনো অসুবিধা হইবে না? অ্যাপ্লিকেশন যখন করেছেন তার আগে কাজ ঠিক ছিল, তাই না? মানে তার ইনকাম, আপনাদের দুজনের টোটাল ইনকাম 18,600 এর উপরে ছিল। হাউএভার অ্যাপ্লিকেশন যখন পেন্ডিং, ডিসিশন হওয়ার আগেই আপনার ওয়াইফের কাজ চলে গেছে। রিজন অফ দ্যাট, রিজন হচ্ছে লকডাউন বা করোনা ভাইরাস, তাই না? জি, তো লকডাউন লাগে। জি জি, করোনা ভাইরাস বা কোভিড-19 এর যেই ওরা গাইডেন্স দিয়েছে সেটা হচ্ছে যে এই পারপাসে, এটার কারণে যদি কারো ইনকাম কমে যায় তাহলে এটা ডিসরিগার্ড করা হবে। তারা এই মানে ইনকামটা যদি আপনার কমে যায় বিকজ অফ করোনা ভাইরাস, সেটার জন্য যদি আপনার ইনকামের কোনো মানে রিকোয়ারমেন্টস থেকে আপনি যে থ্রেশহোল্ড সেটা থেকে যদি আপনার বিলো হয়ে যায় তাতে কোনো অসুবিধা হবে না। তো আপনার ওরা যেটা বলেছে যে মার্চের আগে ফেব্রুয়ারি পর্যন্ত ইনকামটা তারা দেখবে। আবার আপনাদের তো ফেব্রুয়ারির পরেও এখন ইনকাম ঠিক ছিল, তাই না? আর এখন ডিসিশন মানে অ্যাপ্লিকেশন করার পরে কাজটা চলে গেল, ইট শুড বি ওকে। কারণ হচ্ছে যে ওরা তো বলেই দিয়েছে যে করোনা ভাইরাসের জন্য যদি ইনকামে এফেক্ট করে, ব্যাড এফেক্ট করে, ইম্প্যাক্ট হয় এবং এটার রিকোয়ারমেন্টস মিট না হয়, এটাকে ডিসরিগার্ড করা হবে। সো আপনার এই যে মূল অ্যাপ্লিকেশন করার আগে সঠিক ছিল ইনকাম, পরবর্তীতে এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় ইনকামে তারতম্য হয়েছে বা কমে গিয়েছে, এতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আমি আপনাকে আশা দিতে পারি যে কোনো অসুবিধা হবে না, কারণ হোম অফিসের একটা গাইডেন্স। আর যদি কোনো খাম দেখাইতে পারি না, যেমন আর যদি ইমাজ পাবে খাম করতে পারবেন না, নেক্সট খাম কোনো সমস্যা হইতো না? না, কোনো সমস্যা হবে না। করোনা ভাইরাসের এই সময়টায় কারো কাজ চলে গেলে কিংবা ইনকাম কমে গেলে, যেমন ধরেন কারো কেউ কাজ করতো 35 ঘন্টা পার উইক, এখন মানে এমপ্লয়ার বলে দিয়েছে আমি তোমাকে 35 ঘন্টা কাজ দিতে পারবো না, আমি তোমাকে কাজ দিতে পারবো 20 ঘন্টা। হ্যাঁ, তাহলে ইনকাম কমে গেল। অথবা 35 ঘন্টার যে কাজটা ছিল সেই কাজটাই চলে গেল, বন্ধ হয়ে গেল, তাতেও কোনো অসুবিধা নাই। এই করোনা ভাইরাসের এইটার কারণে কারো ইনকামে যদি এফেক্টেড হয় সেইটার জন্য হোম অফিস পিনালাইজড করবে না এবং আপনার এটার জন্য কোনো অসুবিধা হবে না, এটা আমি আপনাকে ইনশিওর করছি, কারণ এটা তারা ডিক্লেয়ার করে দিয়েছে। ঠিক আছে, আগামীতে যদি আপনার ইনকাম নাও থাকে তাতে অসুবিধা নেই। ঠিক আছে দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি আরেকটা ফোন কল, আমি জানি না আমাদের আর শোয়ের কত মিনিট বাকি আছে। ওকে, আমি ফোন কল নিয়ে নিচ্ছি, আরো আমাদের সময় আছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো হ্যালো, জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। আমি নেদারল্যান্ড থেকে বলছি। আমার ছেলে আপনাদের ইউকে সে প্রি সেটেলে আছে এবং ও এখানে জব করে। ও ইউনিভার্সিটি কমপ্লিট করে ওখানে সমস্ত কিছু শেষ করে এখন ওখানে জব করছে গত 3 বছর প্রায়। তো ও গত এপ্রিল থেকে আমার এখানে আছে, নেদারল্যান্ডসে ও আছে বর্তমানে। তো ওর কি ব্রেক্সিটের সময় কি ওখানে থাকতে হবে, আপনাদের ইংল্যান্ডে ব্যাক করতে হবে, অথবা ও হোম অফিস করছে এখন?
প্রি সেটেলমেন্টটা উনি নিয়ে নিয়েছেন, এটা আপনি বলেছেন সম্ভবত শুরুতে যে উনি প্রি সেটেলমেন্ট নিয়ে নিয়েছেন। জি জি, ও নিয়েছে এটা। প্রি সেটেলমেন্ট বলতে যাতে কনফিউশন না থাকে আমি শুধু এটাই বলছি, প্রি সেটেলমেন্ট একটা স্কিম করেছে তারা, যেটা অনলাইনে অথবা অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগে। 16 ডিজিটের একটা নাম্বার দেয়, নাম্বার স্টার্ট হয় 3434 দিয়ে, একটা ইমেল আসে, একটা পিডিএফ একটা লেটার আসে, ওটা আছে ওনার। ওটা থাকলে উনি পরবর্তীতেও আসতে পারবেন। ওনার জন্য এরকম বাধ্যতামূলক না যে যেই দিন ব্রেক্সিট মানে ফুললি কমপ্লিটেড হয়ে যাচ্ছে, মানে 31st অফ ডিসেম্বর, সেই দিন তাকে এখানে থাকতে হবে বা তারপরে ওই সময়টাতে থাকতে হবে, এরকম কোনো 31 ডিসেম্বরে ওকে ওখানে থাকতে হবে না। না, এরকম কোনো বাধ্যতামূলক কিছু না, বাধ্যতামূলক নিয়ম নেই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সো হি ক্যান গো আফটার ডিসেম্বর অলসো। জি, তবে একটু আমি বলবো যে চেক করে নিতে, যেমন সেটেলমেন্ট যেটা, সেটা যাদের সেটেলমেন্ট হয়ে গেছে, তার কি সেটেলমেন্ট হয়েছে না প্রি সেটেলমেন্ট হয়েছে? প্রি সেটেলমেন্ট হয়েছে, কারণ ও আপনাদের ওখানে আছে, ইংল্যান্ডে আছে 8 বছর, 2012 থেকে ওইখানে ইউনিভার্সিটি কমপ্লিট করে এখন জব করছে। বাট ওকে ওই লাস্টের যে 5 বছরের এডুকেশনের যে টাইমটা, ওটা ওরা কাউন্ট করেনি, ওরা যে জব সময়টা ওটাকে নিয়েছে, তো সেই হিসাবে ওরা প্রি সেটেল হিসাবে দিয়েছে ওকে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম, কিন্তু আগেরটা কাউন্ট কেন করে না এটা আমার মনে প্রশ্ন, কারণ ওটা তো লাগে শুধু প্রুফ অফ অ্যাড্রেস দিতে হয় 5 বছরের। আমি কি কাজ করলাম না পড়াশোনা করলাম সেটাও এখানে কিন্তু রিকোয়ারমেন্ট না। আমি ওই কথাতে এখন না যাই, এগুলা তো ডিটেইলস জানে না, ও তো অনলাইনে করেছে, কিন্তু ওরা মানে ও 2012 থেকে আছে ওখানে, কিন্তু ওরা ওটাকে কাউন্ট মানে ওরা বলেছে যে লাস্ট 3 ইয়ার্স যেহেতু জব করছে ওইভাবে ওরা কাউন্ট করে। আমি একটা জাস্ট বুঝে গেছি, যেভাবেই হোক প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস ওনার আছে। একটু একটা জিনিস আমি চেক করার জন্য আপনাকে আহ্বান জানাবো, আমি এই মুহূর্তে আপনাকে 100% যেহেতু শিওর বলতে পারছি না, সেটা কি, যেমন সেটেলমেন্ট স্কিমের আওতায় যারা সেটেলমেন্ট পাবে, সেটেলমেন্ট মানে একেবারে পার্মানেন্ট রেসিডেন্সি, তাদের যদি একটা না 2 বছর ইউকের বাইরে থাকে, একেবারে কন্টিনিউয়াসলি 2 বছর একদিনের জন্য ইউকেতে আসে নাই, এরকম যদি হয় তাহলে ওই সেটেলমেন্টটা তার চলে যাবে, ঠিক আছে? এখন প্রি সেটেলমেন্টটা উই নিড টু চেক দ্যাট ওয়েদার এখানে এরকম ব্যাপার আছে কিনা যে একটা না 2 বছর বাইরে থাকলে এটা ভয়েড হয়ে যাবে কিনা, ঠিক আছে? তো উনি তো আর একটা না 2 বছর মনে হয় বাইরে থাকবেন না, উনি তো মাত্র গত 3 না না না, ও ইন বিটুইন গত এপ্রিল থেকে এখানে আছে, বাট ইন বিটুইন ও এভরি মান্থ হি ওয়াজ ইন লন্ডন। ঠিক আছে, দিস শুড বি ফাইন, কোনো অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হবে না। আপনার যে মূল প্রশ্নটা ছিল যে 31 ডিসেম্বরের তারিখে ওনাকে এই দেশে অবস্থান করতে হবে কিনা, আনসার ইজ নো, আপনাকে ওনাকে করতে হবে না। তো আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, ইউ আর অলওয়েজ ভেরি নাইস টু গিভ দ্য অ্যানসার এন্ড রিয়েলি হ্যাপি, আই থিংক এভরিবডি ইজ হ্যাপি টু গেট ইউর অ্যানসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে, অনুষ্ঠান আর 1 সেকেন্ড বাড়ানোর মতো সুযোগ নাই, ওভার হয়ে যাচ্ছে। তো আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে, আমি জানি অনেক ইমেল আছে, আই এম সরি ইমেল টাচ করতে পারি না, আমি ইমেলের মধ্যেই রিপ্লাই দিয়ে দিব পরবর্তীতে আগামী কয়েকদিনের মধ্যে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লকডাউনের সমস্ত নিয়ম কানুন আমরা সবাই মেনে চলবো, নিজেকে সেফ রাখার জন্য, অন্যকে সেফ রাখার জন্য, পুরো দেশ এবং সোসাইটিকে সেফ রাখার জন্য। ভ্যাকসিন বলা হচ্ছে আবিষ্কার হয়ে গেছে, উই আর হাইলি ডিলাইটেড এন্ড উই লুক ফরওয়ার্ড টু সি দ্যাট। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই ভ্যাকসিন যাতে পরিপূর্ণ কার্যকর হয়, সারা বিশ্ববাসী যাতে আস্তে আস্তে এই ভ্যাকসিনগুলো পেয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমাদের অনুষ্ঠান শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।